ও যে মানুষটা হয়েছে ওর বয়সের সাথে, ওর বেড়ে ওঠার সাথে, সে মানুষটা আমি হয়ে উঠতে পারিনি। কি ভাবছো তোমার জীবন সঙ্গীর ব্যাপারে, কি ভাবছো? বুম্বাদা যতটা ডিসিপ্লিন ততটা আমি হয়ে উঠতে এখনো পারিনি। তুমি যে সিনেমা তৈরি করলে, সিনেমা যে হলে দেখাবে, যদি হলের সংখ্যা এত কম হয়। যে আমি সমস্ত ভাষায় কাজ করতে চাই। হুম। যদি এমন কাজ আমাকে ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আমার পাশে যে বসে আছে, মানে এখন মেয়েরা তার পাশে বসতে কে না চায়, সবাই ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে আসছে বিক্রমের পাশে বসতে বলে। বিক্রম এখন হচ্ছে ভিকি কৌশল আর কার নাম বলবো, বরুণ ধাওয়ানের পাঞ্চ, দি বিক্রম। থ্যাংক ইউ শর্মিলাদি। যে বীর বিক্রমে এখন আমাদের বাংলা স্ক্রিনকে রাজ করছে। একদমই না, ওয়েলকাম। একদমই না, থ্যাংক ইউ সো মাচ। মানে থ্যাংক ইউ, তুমি এরকম একটা ইন্ট্রোডাকশন দিলে, বাট আমি খুব অনেস্টলি বলবো যে আমি নিজের একটা জায়গা তৈরি করার আপ্রাণ চেষ্টা করছি। এবং আমাদের অডিয়েন্স যাতে আমার কাজ ভালোবাসে এবং তাদের যাতে আমার কাজ ভালো লাগে এমন কাজ চুজ করার চেষ্টা করছি। তার বাইরে কোনো কিছুই আমার হাতে না। এবং তার বাইরে আরও অনেকটা সাপোর্ট আমাকে আমার ডিরেক্টররা, আমার রাইটাররা, আমার প্রডিউসার দিলে তবে হয়তো আমি ভালো সিনেমা তৈরি করতে পারবো বা তার একটা অংশ হতে পারবো। তারই প্রচেষ্টা, তার বাইরে কিছু না। উফ, কি বিনয়! হ্যাঁ, না, একদম বিনয় না, খুব অনেস্টি। কারণ আমার টাকা নেই যে আমি টাকা দিয়ে সিনেমা বানাবো। আমি লিখতে পারি না যে আমি নিজে স্ক্রিপ্ট নিজে লিখবো। আমি ডিরেক্ট করতে পারি না যে আমি নিজে সিনেমা নিজে তুমি ডিরেক্ট যেটা করবো। পারো সেটা তো অর্ধেক লোক পারে না। না, ওটা সেটা বিষয় না। মানে আরো অনেকজনের মিলিত প্রচেষ্টায় আমার কয়েকটা কাজ মানুষের ভাল লাগছে। এবং তার জন্য আমি যেরকম ভাবে আমার অডিয়েন্সের কাছে কৃতজ্ঞ, আমি ঠিক সেইভাবে আমার ডিরেক্টর, আমার রাইটার, আমার প্রডিউসারদের কাছেও কৃতজ্ঞ। এবং আমি বলবো, আহ, তোমার তো সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠছে তোমার মুখ। হ্যাঁ। এবং আচ্ছা, এবং ক্যারিয়ার দুটোই একসঙ্গে ভীষণ উজ্জ্বল হয়ে উঠছে। থ্যাংক ইউ। আহ, আম- এটা কিন্তু আমি মানতে রাজি নই যে পারিয়া দিয়ে বিক্রমের একটা অন্যরকম শুরু হয়েছে। আমি বিক্রমের না, সবকটাতেই আমার মনে হয় ও একটা অন্য রকম। এবং আমি বলবো যে বিক্রমের, মানে আমি যদি ঠিকঠাক অ্যানালিসিস করে থাকি, সাহেব বিবি গোলামে বিক্রমের ওই চরিত্রটা, ওটা হচ্ছে মার্কাটারি, ওটাই আসলে বিক্রমকে চিনিয়েছিল। কিন্তু আমাদের বোধহয় চিনতে আরো একটু বেশি দেরি হয়ে গেছে। না, ডেফিনেটলি, মানে প্রতিমদা ডিরেক্ট করেছিলেন, ফ্রেন্ডস কমিউনিকেশন, হাসান দাদের সিনেমা সাহেব বিবি গোলাম 2017-এ রিলিজ করেছিল। না, 16-এ রিলিজ করেছিল। তাতে অবশ্যই আমি প্রচুর তার জন্য প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। অনেক মানুষের আমার কাজ ভালো লেগেছিল, ইন্ডাস্ট্রির মধ্যেও অনেকের আমার কাজ ভালো লেগেছিল। কিন্তু তার জন্য কিন্তু মানে খুব অনেস্টলি বলতে এটা আমার খুব দুঃখের জায়গা না, আমার কমপ্লেন না। বাট সেইটার পরে যে আমি আরো অসাধারণ কাজ পেয়েছি যে কারণে আমার কাজ মানে আহ, খুব রেগুলার ইন্টারভেলে মানুষের কাছে পৌঁছাতে পারবে, সেটা কিন্তু তখন ঘটেনি। তো সেটার পরে আবার একটা বিরতি নানান কারণে হয়েছিল, এবং তারপরে আই থিঙ্ক 2020-র পর থেকে আমার কাছে ভালো কাজ রেগুলারলি আসা শুরু হয়। সেটা তানসেন তানপুরা হতে পারে, সেটা রক্তকরবী হতে পারে, দুটোই ওয়েবের জন্য কাজ ছিল। এবং সিনেমার জন্য তারপরে যখন আহ, কুলের আচার হলো, বা শেষ পাতা হলো, বা শহরের উষ্ণতম দিনে, বা পারিয়া এখন সূর্য, তো এই টাচউড এই কাজ রেগুলারলি কাজ আসাটা এবং রেগুলারলি অডিয়েন্সের কাছে কাজ পৌঁছে যাওয়াটা যে কোনো অভিনেতার জন্য দরকার। তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য দরকার, সেটা টেলিভিশনের ক্ষেত্রেও তাই ছিল। আমার মনে হয় যে আমার গ্রহণযোগ্যতা টেলিভিশনে বেড়েছিল কারণ আমাকে রেগুলারলি টেলিভিশনে ভালো কাজ করতে দেখা যেত। এবং এই মুহূর্তে সিনেমার ক্ষেত্রে বা বড় পর্দার ক্ষেত্রে আমার রেগুলারলি বা রেগুলার ইন্টারভেলে কিছু সিনেমা রিলিজ করছে, তাদের অ্যাকসেপ্টেবিলিটির উপর পুরোপুরি ডিপেন্ড করে আছে যে আমার আমার ক্যারিয়ার কোন দিকে এগোবে, বা আমি বড় পর্দায় কিভাবে অ্যাকসেপ্টেড হব। আচ্ছা। তো বিক্রম, আহ, এই যে একটা নতুন, আম, মানে একটা নতুন পরিচিতি যা তুমি বললে, সেখান থেকেই আমি হুম। পিক আপ, মানে পিক আপ করে বলছি। একটা নতুন পরিচিতি শুরু হলো যে তোমার কি, সেটা পুরোটাই তোমার জন্য খুব সুন্দর একটা রাস্তা হয়েছে, নাকি এই রাস্তায় অনেক কাঁটা বেশি তৈরি হয়েছে? তোমার কি হুম। মনে হয় যে চেনা পরিচিত যাদের কাঁধে তুমি হাত রাখতে হুম। পারতে, তারা পাল্টে গেছে, নাকি তারা আরো বেশি করে বন্ধু হয়েছে? না, না, একদমই কেউ পাল্টায়নি। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যে দেখো, প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই কিছু মানুষ এমন থাকবেন যারা আহ, তোমার পাশে এসে দাঁড়াবেন তোমার যাত্রার মধ্যে, তোমার জার্নির মধ্যে, এবং তোমাকে সাপোর্ট করবেন, তোমার সেই জার্নির পার্ট হয়ে উঠতে ভালোবাসবেন, তোমায় সেলিব্রেট করবেন। আবার কিছু মানুষ এমন হবেই যারা বিশ্বাস করবে যে এই
জার্নিটা তোমার প্রাপ্য নয়। এটা তো সব ক্ষেত্রে সব মানুষের জন্য। আমি খুবই রিসেন্টলি না, অ্যাকচুয়ালি অনেকদিন আগে রাজদার একটা ইন্টারভিউ শুনছিলাম। রাজদা বলছিল, মানে আমাদের পরিচিত হ্যাঁ রাজ হ্যাঁ চক্রবর্তী, যে যখন ওরা প্রথম সিনেমা এসেছিল, আহ, রাহুল এবং প্রিয়াঙ্কা ছিল সিনেমাটা, হ্যাঁ, চিরদিনই তুমি যে চিরদিনই। আমার। যখন চিরদিনই খুবই হিট হয়, আহ, এবং যে টাকায় বানানো তার থেকে অনেক বেশি অঙ্কের টাকা উপার্জন করে আপনাদের সবার আশীর্বাদে, হ্যাঁ হ্যাঁ। অডিয়েন্সের ভালোবাসায়, তখন অনেকেই রাজদাকে ওয়ান ফিল্ম ওয়ান্ডার বলে রাইট অফ করার চেষ্টা করেছিল হুম নাকি, হুম হুম যে ওটা ফ্লুকে হয়ে গেছে। হুম হুম হুম। তো সেই ভদ্রলোক এত বছর বাদে তো নিজের জায়গা নিজে এস্টাবলিশ করেছেন এবং এখনো নিজেকে প্রত্যেকদিন প্রমাণ করে চলেছেন। রাজদাটা একটা এক্সাম্পল ছিল। হুম যে কোনো মানুষ, যখন আমার মনে আছে যখন দেবদা ইনিশিয়ালি সিনেমা করতে শুরু হুম করেছিল, হুম হুম। তখন নানান লোকজন ইন্ডাস্ট্রির ভেতরে তো অবশ্যই আহ, এমন অনেক কথাবার্তা বলতো যেটা একজন অভিনেতাকে ডিমিন হুম, করে। শুধু কথাবার্তাই নয়, এমন অনেক অ্যাকশনও হয়েছে হুম, যেগুলো তার পরিপন্থী হয়নি। একদম। তার বা তার ধরো, ক্ষেত্রে অনেক আর বড় আমি বড় যেহেতু তখন বাধার সদ্য সৃষ্টি। টেলিভিশন করা শুরু করেছি, আমার আশেপাশে নানান মানুষ বলতো যে, এবং নানান ভাবে হয় না, মানে তাকে ডিমিন করার চেষ্টা করতো। হুম হুম সুতরাং সে তো তখন অলরেডি সিনেমায় সাকসেসফুল হতে শুরু করেছে, তার সিনেমা সুপার হিট হতে শুরু করেছে। তো যখন এত বড় বড় ব্যক্তিত্বরা এত কিছু দেখেছে, তারপরেও তারা আজকের দিনে দাঁড়িয়ে এত ভালো কাজ করছে, আমি তো নগণ্য খুবই, মানে আমার তো জায়গাটা এখনো খুবই ছোট। সুতরাং আমাকেও দীর্ঘ আরো অনেক বছর ধরে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে হবে, ভালো কাজ পাওয়ার চেষ্টা করতে হবে। এবং আমার বিশ্বাস, বা আমি আমি এই পজিটিভিটিটা রেখে চলতে চাই জীবনে, যে আমাদের এখানেও যারা খুব ভালো ডিরেক্টর, রাজদার কথা বললাম ফর এক্সাম্পল, সৃজিত দা, কৌশিক দা, তথা আমার খুব হুম পছন্দের হুম ডিরেক্টর, হুম আমি কাজ হুম করেছি তথার সঙ্গে অলরেডি। পাভেল, খুব বন্ধুস্থানী, আমি কাজ করতে চাই অরিত্রর সঙ্গে, আবার কাজ করতে চাই। নানান লোকজন আমার, অনির্বাণকে ডিরেক্টর হিসেবে খুব ভালো লাগে, খুব প্রমিসিং বলে মনে হয়। এরকম নানান লোকজন আছেন, তারা যদি আবার আগামী দিনে আমায় ভালো হুম কাজ হুম। অফার করে, আমি নিজের হয়তো একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো, বা নিজের হয়তো একটা জায়গা তৈরি করতে পারবো। তোমার জায়গা অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে, আচ্ছা। এবং সেটা খুব নীরবে নিভৃতে তৈরি হয়ে গেছে আসলে। হ্যাঁ, এখনো হয়তো লোকে বুঝতে পারছে না বিক্রম কত বড় বাঘ। হ্যাঁ। না গো, এখন একদম না, একদমই এক- না। আমাদের খুব ছোট্ট ইন্ডাস্ট্রি। আমরা খুব অল্প পরিসরে নিজেদের মতন করে এমন সিনেমা বানানোর চেষ্টা করছি যেগুলো আমাদের অডিয়েন্সের দেখতে ভালো লাগবে, তারা এনজয় করবে, তারা হুম, সেলিব্রেট করতে পারবে, তাদের গর্ব হবে যে এই সিনেমাটা আমাদের সিনেমা, বাংলা ভাষার সিনেমা। এবং আমরা এখানে কেউ এই মুহূর্তে না ওই বাঘ, সিংহ, ভাল্লুক কিছুই হওয়ার মতন সিচুয়েশনে নেই, খুব অনেস্টলি। কারণ সত্যি আমাদের ইন্ডাস্ট্রিটা এতটাই ছোট, এবং আমরা যে বাজেটে কাজ করছি, আহ, আমাদের অডিয়েন্স ফুটফল যে এই মুহূর্তে যে সংখ্যায় দাঁড়িয়ে আছে, অ্যাভারেজ বলছি, বছরে কিছু খুব বড় সিনেমা নিশ্চয়ই হবে যেখানে প্রচুর সংখ্যক অডিয়েন্স এসে দেখতে পারবেন একটা সিনেমা। সেটা আহ, আমার সিনেমা পারিয়া হোক, যেটা আমরা প্রচুর অডিয়েন্স পেয়েছি যার জন্য থিয়েটারে এবং ভেবে, হুম, হুম। বা যেগুলো খুব হ্যাঁ। হিট হয়েছে থিয়েটারে, হয়তো প্রধানের মতন কোনো একটা সিনেমা, বা তার আগে প্রজাপতির মতন সিনেমা, হুম হুম বা এবছর আহ, কৌশিক দাস সিনেমাটা হুম অযোগ্য, হুম বুম্বাদা, ঋতুদির 50তম হুম হুম সিনেমা। হুম এরকম নানান সিনেমা নানান সময় অনেকটা বড় অডিয়েন্স পায়, আমি আমি এগ্রি করি। বাট অন অ্যান অ্যাভারেজ যদি আমরা দেখি, তাহলে বাংলা সিনেমার ক্ষেত্রে অডিয়েন্সের ফুটফল কিন্তু এখনো খুবই নিচের দিকে, খুব কম। ঠিক। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার খুব মনে হয় যে আমরা যদি রেগুলার ইন্টারভেলে হুম হুম ভালো সিনেমা উপহার, মানে উপহার দিতে পারি অডিয়েন্সকে, যে সিনেমা দেখতে অডিয়েন্সের ভালো লাগবে, যে সিনেমা হুম সেলিব্রেট করতে তাদের মন চাইবে, যে সিনেমা বাংলা ভাষায় তাদের মাতৃভাষায় তৈরি হচ্ছে বলে তাদের একটুও গর্ব হবে, হুম। তাহলে বোধহয় আমাদের ইন্ডাস্ট্রিটা আবার নতুন করে একটু একটু করে বাড়তে শুরু করবে বা বড় হতে শুরু করবে। সেই জায়গাটা অ্যাচিভ করতে আমাদের, আমাদের ইন্ডাস্ট্রির খুব ছোট্ট ভাগ হিসেবে হুম আমাদের হুম। সবাইকে কনসিস্টেন্টলি বহু বছর ধরে করে কাছ থেকে ফিরে পাওয়া। এটা খুব হ্যাঁ। তুমি কি, এবং তোমার কি মনে হয় যে হল বন্ধ হয়েছে কেন? কারণ তো মাল্টিপল, যে হুম, বহুদিন ধরে ওই গ্রামের দর্শককে আমরা যে কোনো কারণেই হোক ভীষণ বিরূপতার সঙ্গে দেখেছি, হুম, এবং তারা তাদের যে ভালো লাগার জায়গাটাকে ক্রমাগত আঘাত করা হয়েছে।
যার আমি জন্য বলছি তারা এত সিনেমা কমপ্লিকেট হলে করে না দেখলে আমি যদি আরো সহজ করে দেখি যে হল বন্ধ হয়েছে কারণ সে হলে দর্শক আসছিল না, হুম হুম কারেক্ট? বা ধরো হলের যে মেনটেনেন্স ধরনের আপগ্রেডেশন হয়নি কারণ সে হলে যথেষ্ট পরিমাণ দর্শক আসছে না, হুম টিকিট কম বিক্রি হচ্ছে, সুতরাং তাদের সেই আয় নেই যে আয় দিয়ে তারা হলটাকে ধরে রাখতে পারবে, মেনটেন করতে পারবে। হলে দর্শক কেন আসছে না? কারণ আমরা এমন সিনেমা বানাতে পারছি না যে সিনেমা হলে দর্শক দেখতে আসতে চায়, হুম বা সেই সংখ্যা বছরে যে কটা সিনেমা হলে দর্শক দেখতে যাওয়ার জন্য প্রচন্ড হুম এক্সাইটেড, হুম হুম সেই সিনেমার সংখ্যা হয়তো কোথাও একটা কম। এবার সেটা তো একদিন ধরে কম না, দীর্ঘ 10-12 বছর ধরে কম। ঠিকই এই বছর যেমন আমার খুব মনে হয় পার্সোনালি যে এই বছর আমাদের স্যার অভিনেতারা আছেন যারা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে এমন কাজ করার চেষ্টা করেছেন যে কাজগুলো অন্যান্য বছর ফ্রিকোয়েন্টলি আসে না। ঠিক আমরা যদি জাস্ট এই বছর জানুয়ারি থেকে এখন আমরা জুলাইয়ে হুম বসে হুম আছি, হুম হুম এই 7 মাসের মধ্যে তুমি দেখো, তুমি এমন অনেক সিনেমার নাম বলতে পারবে হুম যেই রকম সিনেমা বা যেই মাউন্টিং এর সিনেমা সাধারণত বাংলায় প্রত্যেক বছর রিলিজ হয় না। হুম তো আমি আমি অগেন অ্যাজ আ পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি বলতে পারি যে আমরা চেষ্টা করছি এমন সিনেমা বানানোর যেটার প্রতি আমাদের দর্শকের একটা আগ্রহ জাগবে, এবং কোথাও একটা নাই বারবার রেসপেক্ট কথাটা বলছি হুম যে তাদের গর্ব হতে হবে যে এই সিনেমাটা আমাদের সিনেমা, আমাদের সিনেমা তাহলেই কিন্তু তারা ওই ওনারশিপটা নেবে যে এটা আমাদের সিনেমা, আমাদেরও তার মানে সেই সিনেমাটাকে গিয়ে হুম ভালোবাসা দিতে হবে। হুম আমি খুব মালয়ালম সিনেমা আমার খুব পছন্দের ইন্ডাস্ট্রি মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রি, হুম হুম কারণ আমি বিশ্বাস করি তারা এমন সিনেমা বানায় যেটার প্রতি তাদের নিজেদের একটা অদ্ভুত গর্ব রয়েছে। এইটা না আমাদের অ্যাজ এন ইন্ডাস্ট্রি, আমাদের মেকাররা, আমাদের প্রডিউসাররা, আমরা অভিনেতা হুম হুম হিসেবে হুম এটা আমাদের সম্পূর্ণ দায়িত্ব যে আমরা যে কাজটা করছি হুম হুম সে কাজটার প্রতি যদি আমাদের অনেকটা কনফিডেন্স, অনেকটা গর্ব থাকে, সেটা কিন্তু রিফ্লেক্ট করবে আমাদের অডিয়েন্সের মধ্যে দিয়ে। আর সেইটা আমি সম্পূর্ণভাবে শহরের উষ্ণতম দিনে বা পাড়িয়ার মধ্যে দিয়ে কিন্তু আমিও সেটা এক্সপিরিয়েন্স করেছি, যে আই এম ভেরি প্রাউড অফ দিস ফিল্মস। তো সেইখান থেকে যদি আমি বলি যে অডিয়েন্সেরও সেইটা কোথাও একটা রিফ্লেক্ট করতে সুবিধা হুম হয়েছে, হুম। আমার মনে হয় যে আমি সম্পূর্ণ ভুল হব না। না ঠিকই একদম। এবং আহ, আমরা এই যে আলোচনাটা ছিলাম গ্রামের দর্শক শহরের দর্শক, আসলে এইটা একটা মিথ। হ্যাঁ, হুম। দর্শক দর্শকই হয়। সিনেমার দর্শক গ্রাম, সব থেকে হ্যাঁ ইম্পর্টেন্ট হচ্ছে সিনেমার দর্শক। হ্যাঁ হ্যাঁ সব ক্ষেত্রে সব অডিয়েন্সের জন্য সব সিনেমা ওয়ার্ক করে না, আমি বুঝি সেটা। মানে ধরো শেষ পাতা যাদের জন্য ওয়ার্ক করেছে, যারা আজকের দিনে শেষ পাতা নিয়ে আমাকে খুব হুম অ্যাপ্রিসিয়েট হুম করেন, আমার কাজ ভালো লেগেছে বলেন, তাদের জন্যই হয়তো অন্য একটা, হয়তো সূর্য তাদের জন্য নয়, হুম হুম সম্পূর্ণ আলাদা অডিয়েন্সের জন্য, কিন্তু এই সব রকম অডিয়েন্সই তো আমাদের অডিয়েন্স, বাংলা সিনেমার অডিয়েন্স। সুতরাং এমন সব ধরনের সিনেমা হতে হবে হুম হুম, যেগুলো ওই নানান রকমের অডিয়েন্সকে কেটার করবে। ঠিক তো ধরো আমি যদি আমারই খুবই সমসাময়িক একজন অভিনেতার কথা বলি, ভিকি কৌশল হুম খুব ভালো কাজ করছেন, আমরা খুবই সেলিব্রেট করি তার হুম কাজ। হুম হুম তো তার কিছুদিন আগে একটা সিনেমা এসেছিল, সিনেমার নাম শ্যাম বাহাদুর। শ্যাম বাহাদুরের যেটা অডিয়েন্স বেস আর ব্যাড নিউজের যেটা হুম অডিয়েন্স হুম বেস, হুম, দুটো তো সম্পূর্ণ আলাদা। আলাদা একদম। কারেক্ট, কিন্তু দুটোর তো নিজস্ব অডিয়েন্স আছে, সে অডিয়েন্সটাকে কেটার করতে হবে। অ্যাকচুয়ালি কি জানো, হুম এখন আরো বেশি করে যদি দর্শক তোমার সিনেমা দেখতে আসে, তারা কিন্তু তোমাকে দেখতে আসছে। হুম। হ্যাঁ, মানে দিস ইজ সামথিং উই আর প্রাউড অফ। না, আমি তো আমি বিশ্বাস করি যে সেটা ভিকি এখনো আমি, কৌশলের ব্যাপারটাও হ্যাঁ। কিন্তু সেরকমই। ভিকি কৌশল অলরেডি ভিকি কৌশলের দর্শক তৈরি করেছে না গো যারা শর্মিলাদি, আমি এটা বিশ্বাস করি না, কেন বলছি, আগে তো ইন্ডাস্ট্রির দর্শক হওয়া হুম দরকার। হুম হুম আমি অভিনেতা হিসেবে আমার যদি কিছু দর্শক অর্জন করতে পারি হুম তাহলে তো আমার খুব গর্ব হবে, আমার আনন্দ হবে, যেটা আমি টেলিভিশনের ক্ষেত্রে হয়তো পেয়েছিলাম, কারণ বাংলা টেলিভিশনের একটা লয়াল দর্শক আছে। হুম হুম, সুতরাং মানে বাংলা টেলিভিশনের ক্ষেত্রে অভিনেতাদেরও দর্শক তৈরি দর্শক করার তৈরি স্কোপ করার রয়েছে স্কোপ বা ছিল। আছে। হুম সুতরাং বাংলা সিনেমার লয়াল দর্শক থাকলে তবে না বাংলা সিনেমার কোনো একজন অভিনেতা নিজের দর্শক হুম তৈরি করতে পারবে, সেটা না হলে তো হবে না। আমাদের এই মুহূর্তে স্ট্রাগল তো বাংলা সিনেমার দর্শককে ফিরিয়ে আনার। তো সুতরাং বাংলা সিনেমার একটা লয়াল দর্শক হলে তবে আবার আমার দর্শক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমরা যাদের কথা বলতে পারি, ধরো দেবদা, জিৎদা, হুম বুম্বাদা, হুম আবিরদা, তাদের দর্শক এমন সময় তৈরি হয়েছিল যখন বাংলা সিনেমা তখন মানুষ মানে সেলিব্রেট করছিল হ্যাঁ, যে 2014, 15, হুম 13 হুম ওই সময় বাংলা সিনেমার ক্ষেত্রে নানান বাংলা সিনেমার ব্যবসায়িক দিক দিয়ে আমরা প্রচন্ড একটা গ্রোথ দেখেছিলাম। বা তার আগে বুম্বাদা তো এত বছর ধরে, হুম 30 বছর হুম ধরে। হুম সুতরাং তার দরুন কিন্তু আমাদের মাঝখানে জিদ্দার মতন একজন সুপারস্টার এসেছেন, দেবদার মতন একজন সুপারস্টার তৈরি হয়েছেন। তাদের পিকের সময় অঙ্কুশ নিজের আবির্ভাব দেখতে পেয়েছিল, সুতরাং অঙ্কুশের একটা অডিয়েন্স তৈরি হয়েছিল। আহ, আবিরদা সেই সময় ব্যোমকেশের মাধ্যমে একজন বড় স্টার তৈরি হলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকসেপ্টেন্স, বাংলা সিনেমার অ্যাকসেপ্টেন্স আমার জন্য অনেক বেশি দরকার, কারণ সেইটা আবার নতুন করে তৈরি হতে শুরু করলে আমার নিজের জায়গা তৈরি করতে সুবিধা হবে। সুবিধা হবে।
এটা না হলে তো পেরে উঠবো না, মানে আমি কেন, কেউই পেরে উঠবে না বলে আমার মনে হয়। না না, একদমই একদম যথাযথ, মানে ঠিক জায়গাতে ঘা দেওয়া বলে, সেটাই ও মানে তুমি করেছো। যে এইটা হলে তবেই একটা একটা অডিয়েন্স বেস ক্রিয়েট করা হলো, আরো Correct. যারা আগে আগে দেখতো, পরে দেখা বন্ধ করে দিয়েছিল, আবার ফিরে আসছে, একদম। সেইভাবেই তৈরি হয়। আর আরেকটা ব্যাপারও আমার মনে হয় যে এই মুহূর্তটা তোমাদের মতো অভিনেতাদের ক্ষেত্রে একটা অন্যরকম অপরচুনিটি বেস। আমি মানে ধরো এখন বাংলার অ্যাক্টরদের দিয়ে বলিউডে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে। হুম। আগেও ছিল, সেই সুযোগটা ছিল, কিন্তু হয়তো কোথাও একটা গিয়ে একটা ব্যারিয়ার টানা হতো যে হুম। বাঙালি অ্যাক্টর মানে এইটুকু রোলই পাবে। কারেক্ট। হ্যাঁ, এখন কিন্তু সেই আহ, মানে সেই ব্যারিয়ারটা একেবারে ভেঙে গেছে। যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে টোটা রায়চৌধুরী এরকম এত মানে ম্যাসিভলি অসাধারণ কাজ করছেন টোটা দা, ম্যাসিভলি, অপু দা, হ্যাঁ। যিশু দা, এবং বরুণ দা। কলকিতে কলকিতে শাশ্বত Correct. যিশু তো তিনটে ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে জনপ্রিয় অবশ্যই হয়েছে। অবশ্যই। এইগুলো কিন্তু আগে আগে আমরা ভাবতে পারতাম না। আগে হতো যে বলিউডে একটা কাজ করে এসেছে, আমরাও একটা খবর করলাম যে ও ও হুম। বলে অমুক অ্যাক্টর বলিউডে কাজ কিন্তু করেছে। রেগুলারলি কাজ করা হতো না। এক্স্যাক্টলি। এবং নিজের একটা পরিচিতি তৈরি করা হুম। ওখানে, নিজের একটা মানে কি বলবো, একটা ওয়ান অফ আ কাইন্ড জনপ্রিয়তা তৈরি করা, একদম। সেটার সুযোগ এখন এসেছে। তুমিও বম্বেতে কাজ করেছো, স্ট্রাগলও করেছো, এবং কিছু সিগনিফিক্যান্ট কাজও করেছো। তোমার না, কি এখন সিগনিফিকেন্ট মনে কাজ আমি হয়? কিচ্ছু করিনি। আমি হুম, টেলিভিশনে দু একটা কাজ করেছি, সেগুলো মোটেই সিগনিফিকেন্ট নয় কোনো মতে। এবং কিছু অ্যাড করেছি, হুম। অ্যাডের দ্বারা কোনো সিগনিফিকেন্স অভিনেতার জীবনে তৈরি হয় না। সুতরাং কি বলছো? একদম হয় না অ্যাডের দ্বারা। কিসের মানে অ্যাড তো একটা কোনো ব্র্যান্ডের প্রচার, হুম, হুম। তার দ্বারা অভিনেতার ক্যারিয়ারের সিগনিফিকেন্স কি করে তৈরি হবে, কেন তৈরি হবে? কিন্তু এই ব্র্যান্ড অপরচুনিটি গুলো থেকেও তো একটা অন্যরকম ভ্যালু তৈরি হয়। এটা ব্র্যান্ড স্পন্সরশিপ ভ্যালুটাও তো অ্যাড করে তার জীবনে, হ্যাঁ সেগুলো শর্মিলাদি, তো কিন্তু তা বটেই। দিয়ে প্লাস তুমি কিছু শর্ট ফিল্মস করেছো যেগুলো। একটাই শর্ট ফিল্ম করেছি আমার গোটা ক্যারিয়ারে, একটাই শর্ট ফিল্ম, সেটাই একটি হিন্দি হুম, শর্ট ফিল্ম। হুম, হুম। কিন্তু সেটা তো কলকাতায় বসে শুট করা, আচ্ছা। কলকাতার একজন ডিরেক্টর শুট করেছিল, পরমা শুট করেছিল, পরমা নেওটিয়া। হুম, 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 সুতরাং আমি বম্বেতে যতটুকু কাজ করেছি তাতে আমার বম্বেতে অভিনেতা হিসেবে নিজের জায়গা তৈরি করা সম্ভব না। আমি চেষ্টা করছি ওখানে যদি ভালো হুম, কাজ পাই, ওখানে কেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে, সেটা হিন্দি ভাষায় হতে পারে, অন্য কোনো ভাষায় হতে পারে। আমার যদি মনে হয় যে যে কোনো ভাষায় আমি এমন কাজ করতে পারবো হুম, হুম। যার দ্বারা সেখানে আমি নিজের একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো এবং নিজের পরিচিতি ক্রিয়েট করতে পারবো, আমি নিশ্চয়ই করব। কারণ আচ্ছা। আমারও মনে হয় যে যে কোনো আর্ট ফর্মে, সেটা গান হতে পারে, সেটা আঁকা হতে পারে, সেটা সিনেমা হতে পারে, তাদেরকে কোনো ভাষা দিয়ে বেঁধে রাখা তো সম্ভব না, উচিত না। আমরা আজকের দিনে এখানে বসে দক্ষিণী ভাষার নানান সিনেমা দেখছি, হুম, সেলিব্রেট হুম, করছি। হুম, পুষ্পা এখানে রিলিজ হলে আমরা বাংলা সিনেমা রিলিজ ডেট হুম, পিছিয়ে হুম, দিচ্ছি। হুম। কারেক্ট। সুতরাং এমন তো না যে আমাদের এখানে, কালকে যদি আমাদের এখানকার ভাষার কোনো সিনেমা অন্য কোনো ভাষায় পৌঁছে যেতে পারে, সেটাকে সেলিব্রেট করা হবে না? নিশ্চয়ই করা হবে। সেইটা সেই বিশ্বাসের জায়গা থেকেই বলছি যে আমি সমস্ত ভাষায় কাজ করতে চাই। হুম। যদি এমন কাজ আমাকে অফার করা হয় বা আমি যদি অর্জন করতে পারি যে কাজটার দ্বারা আমি নিজেকে অভিনেতা হিসেবে সেখানেও প্রমাণ করতে করতে পারবো, পারবো। হুম। তা না হলে হয়তো আমি করবো না। মানে আমি শুধুমাত্র অন্য কোনো ভাষায় মুখ দেখানোর জন্য কাজ করতে চাই না। হুম। যেভাবে আমি বললাম হ্যাঁ, যে হ্যাঁ, পরমদা, বড়, যিশুদা, হ্যাঁ। অপুদা, হুম। টোটা ইনফ্যাক্ট দ্বারা, আবিরও দু একটা কাজ তো আবির দা, করেইছে। সোনি লিভের একটা হুম, সিরিজ হুম, করেছে। তারা সবাই, বা ধরো এখন জিদ্দা হুম, করছে হুম, একখানা হুম, হিন্দি হুম, সিরিজ, ছাকি। বুম্বাদা নানান ভালো হুম, কাজের হুম, সঙ্গে যুক্ত। সুতরাং ওরকম কোনো ভালো কাজ যদি আমি পেতে পারি, অর্জন হুম, করতে হুম, পারি, এবং সেটা অর্জন করতে গেলে আমাকে নিজেকে নানান অডিশনে প্রমাণ করতে হবে, আমি তার চেষ্টা করছি। যদি সেরকম কিছু পাই নিশ্চয়ই করবো, মানে ডেফিনেট করবো। যতদিন না সেটা পাচ্ছি ততদিন শুধুমাত্র মুখ দেখানোর জন্য কাজ করতে পারবো, মানে করাটা ঠিক হবে না না। একদম। এবং এইভাবে তো একটা বয়সের পরে যেটা সবচেয়ে বড় স্ট্রাগল হয়, সেটা হচ্ছে চুজ করা। হ্যাঁ, মানে নিশ্চয়ই। প্রথম জীবনটা তো যে কি পাবো, যেটা পাবো সেটা করব, হুম। কিন্তু তারপরে হচ্ছে কোনটা করব, সেটা সেই ডিসিশনটাই তোমাকে পরের ধাপে পৌঁছে দেবে। মানে এটা একটা একদমই দাবা ঠিক। খেলার মতো ঠিক। আর কি। একদমই। হুম। তো এই ব্যাপারে তোমাকে কারা কারা হেল্প করে, মানে জেনুইনলি তোমাকে গাইড করা, তুমি যাতে মিসগাইডেড না হয়ে যাও, সেটার ব্যাপারে কারা help করে? না, আমি না রিসেন্টলি একটা ইন্টারভিউ বললাম যে আজকের দিনে আমরা বাংলা সিনেমার যে সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি, তাতে এই জেনারেশনের যে কোনো অভিনেতার জন্য হুম, তাকে নিজের অভিভাবক হতে হবে, হতে বাধ্য সে। কারণ সত্যি আমাদেরকে গাইড করার এখানে কিন্তু মানুষ নেই, কেউ নেই। মানে এরকম আহ, আগে যেটা হতো যে একটা কোনো প্রোডাকশন হাউস থাকতো,
তারা নানান অভিনেতাদের তাদের নিজেদের ক্যারিয়ারের একদম গোড়ার দিকে তাদেরকে নিয়ে এসে গ্রুম করতো, দীর্ঘদিন কাজ প্ল্যান করতো তাদের জন্য যে তাদের ক্যারিয়ারের জন্য কোন কাজটা ভালো হবে, এবং সেই অপরচুনিটি, ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ, ভালো স্ক্রিপ্ট, তার মাধ্যমে তাদের একটা ক্যারিয়ার তৈরি হতো। আজকের দিনে সেইটা হচ্ছে বলে আমি তো দেখতে পাচ্ছি না, মানে আমার ক্ষেত্রে হয়নি বলে বলছি না, অন্য কারোর ক্ষেত্রেও যে হচ্ছে সেটা তো আমার মনে হয় না। সুতরাং আজকের দিনে যে কোনো অভিনেতাকে নিজের ক্যারিয়ার নিজে প্ল্যান করতে হবে। কোন স্ক্রিপ্টে কাজ করলে তার ক্যারিয়ারে একটু উন্নতি হতে পারে, কোন ডিরেক্টরের সঙ্গে কাজ করলে তারা আরেকটু নিজের মাটি শক্ত করতে পারে, এই প্ল্যানিংটাও নিজেদের করতে হবে, তার প্রচেষ্টাও নিজেদের করতে হবে। এবং তাদের মধ্যে কিছু ডিরেক্টর যদি এগিয়ে আসে, তাদেরকে কাস্ট করে, সেই যাত্রাটা, সেই জার্নিটা একটু সহজ হয়। ঠিকই, একদম। কিন্তু তার সাথে আমি বলবো কিছু একটা স্ট্রাকচারে এখন আছে, মানে ইটস লাইক তোমাকে যদি বলিউডে কোনো কাজ পেতে হয় তাহলে তোমাকেও একটা স্ট্রাকচার্ড ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে, মানে কেউ কোনো কাস্টিং ডিরেক্টরের কাছে নিশ্চয়ই, করা, অবভিয়াসলি। এগুলো এগুলো এখন অনেকটা ওয়াইড ওপেন হয়েছে। আমি বলছি আগে যেমন বলিউড বা হিন্দি সিনেমা বা অন্য ভাষা তো আমার কাছে অনেক পরে অনেক আসে। পরে আসে। আমার কাছে তো আগে নিজের ভাষার সিনেমা আসে। আমি দীর্ঘ 14 বছর ধরে আমাদের ভাষায় কাজ করছি, টেলিভিশন দিয়ে শুরু করে হোক, বা তারপরে সিনেমায় ছোট চরিত্র করা হোক, বা ওয়েব করা হোক, বা এখন সিনেমার কিছু কাজ ব্যাক টু ব্যাক করতে পারা হোক, আমার কাছে আমার ভাষায় ভালো কাজ করতে পারাটা এখনো ফার্স্ট প্রায়োরিটি। আমি সেটারই মানে আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি। সুতরাং আমি সেইখান থেকে তোমায় বললাম যে বাংলা ভাষায় ভালো কাজ করার যে আগ্রহটা আমার এবং আমার মতন আরো অনেকের আছেন আমাদের পাশে, তাদেরকে তো সেইটা আগে নিজের মতন করে করতে পারতে হবে। এবং অন্য ভাষার ক্ষেত্রে যে অডিশন দেওয়ার ব্যাপার তুমি বললে, সেগুলো আমাদের মধ্যে অনেকেই দেন, আমিও দিই, আমার অনেক পরিচিত সতীর্থরা দেন, আমি জানি। সুতরাং সেখানে ভালো কাজ যদি ওয়ার্কআউট করে আমরা খুশি হব। কিন্তু সাইমালটেনিয়াসলি যেই ভাষায় যে অডিয়েন্সের জন্য আমরা এতগুলো বছর কাজ করছি, 14 বছর ধরে, সেই ভাষায় যাতে ভালো কাজ করে যেতে পারি, সেইটা আমার জন্য বোধহয় আমার ফার্স্ট প্রায়োরিটি। আমি সেইভাবেই কাজ করার চেষ্টা করছি। বাহ! আর তোমার কাজও পরপর আসছে। হ্যাঁ, এরপরে আরো দুটো ছবি মুক্তির অপেক্ষায়, এবং কারেক্ট, হ্যাঁ, সেগুলো শুট করা হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনের কাজ হুম, চলছে। হুম। তো সেগুলো নিয়ে যদি আমরা একটু জানতে পারি, একটু আভাস অবশ্যই, হ্যাঁ। আর কি। সূর্য এখন সিনেমা হলে চলছে, যারা দেখছে তাদের খুব ভালো লেগেছে, ইউনানিমাসলি খুব পজিটিভ রিভিউ পাচ্ছি। সুতরাং সেটা আমার কাছে আমার মানে আমার খুবই পাওয়া বা আমার প্রাপ্য সেটা। প্রাপ্য বলা ভুল হবে, সরি, সেটা আমার হ্যাঁ, মানে হ্যাঁ। আমি পেতে পেরেছি, তার জন্য আমি খুবই আনন্দিত। তো আই এম ভেরি থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যাট দ্য সেম টাইম এরপরে যে সিনেমাগুলো আছে তার মধ্যে আগামী রিলিজ হবে দুর্গাপুর জাংশন, অরিন্দম ভট্টাচার্য ডিরেক্ট করেছেন, যিনি এর আগে শিবপুর বলে একটা শিবপুর সিনেমা বাজে। ডিরেক্ট করেছিলেন। তো অরিন্দম দার ডিরেকশন, আমি আর দেবলিদি মানে স্বস্তিকা, আমরা দুজন অভিনয় করেছি যে দুটো প্রধান চরিত্র সেতে। আর খুবই ইন্টারেস্টিং, খুবই অন্যরকম কাজ, একটি মার্ডার মিস্ট্রি। তাতে আমার চরিত্রটা একজন পুলিশ অফিসারের চরিত্র, এবং স্বস্তিকা চরিত্রটা একজন জার্নালিস্টের চরিত্র। আমার মনে হয় তোমরাও খুব রিলেট করতে পারবে। আহ, সেই কাজটার এবছরের শেষের দিকে রিলিজ হওয়া উচিত। আচ্ছা। আর অমর সঙ্গী একটি রম কম, হুম। আউট অ্যান্ড আউট প্রেমের ছবি, মজার সিনেমা, সেটায় আমি আর সোহিনী অভিনয় করেছি। তো আমার কাছে এটা খুবই আনন্দের বিষয় যে আমার প্রত্যেকটা সিনেমা তুমি যদি দেখো, তাহলে তারা সম্পূর্ণ আলাদা ধারার ছবি, অন্য রকমের গল্প। আর আমাকেও যেই চরিত্রগুলো কাস্ট করা হয়েছে ব্যাক টু ব্যাক, সেগুলো একদমই অন্য চরিত্র। তো নানান জনার নিয়ে কাজ করতে পারা, নানান চরিত্র অভিনয় করতে পারা, সেটা আমার কাছে অভিনেতা হিসেবে খুবই এক্সাইটিং আর খুবই আনন্দের। ব্যাস। এবং এগুলো তোমাকে আবার আরো আরো ফ্রেম করছে। হুম। এবং একদিন এরকম হবে যে আমি এভাবে বসে তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আমাকে ঘন্টার পর ঘন্টা না, বসে না, থাকতে একদম হবে না। একা। তারপরে হয়তো আমি বিক্রমের দেখা পাবো। না, না, শর্মিলাদি, আমি আমি এর আগে অনেক জায়গায় তোমার সঙ্গে হুম, নানান হুম, হুম। ইন্টারভিউ বলেছি যে আমার ক্যারিয়ারের একদম গোড়ার থেকে শর্মিলাদির সঙ্গে আমার আলাপ। হুম, এবং তুমি তখনও আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, যখন আমাদের ইন্ডাস্ট্রির আরো অনেক হয়তো নামকরা জার্নালিস্টরা বা নামকরা নিউজ পেপার বা খবরের চ্যানেল অবভিয়াসলি ততটা ইম্পর্টেন্ট বলে মনে করতো না আমাকে, কারণ আমি সেটা অর্জন করে উঠতে পারিনি। তুমি তখনও আমাকে যে ভালোবাসা দিয়েছো, তুমি এখনো আমাকে সে ভালোবাসা দাও। এবং এইটা তো আমার কাছে খুবই আনন্দের বিষয় যে কিছু মানুষ আমাদের ইন্ডাস্ট্রির আছেন, এবং কিছু জার্নালিস্ট বন্ধু বান্ধব আমার আছে। এটা আমি একদম নাম করে করে বলেছি অনেক লোককে, আমি সম্পালিদিকে বলেছি, আমি দেবপ্রিয়দাকে বলেছি, অনেকের মধ্যে আমি হ্যাঁ, কিছু নাম যদি বলতে হয়, এরকম নানান মানুষকে আমি নাম করে করে বলেছি। প্রিয়াঙ্কা, হুম। মানে প্রিয়াঙ্কা দি তো এখন এন্টারটেনমেন্ট হ্যাঁ। জার্নালিজম করেন না,
এরকম বেশ কিছু জার্নালিস্ট আছেন, যদি কারোর নাম মিস করে গিয়ে থাকে এখন তাহলে আমি ক্ষমা প্রার্থী, কিন্তু এরকম নানান জার্নালিস্ট আছেন যারা আমার একেবারে গোড়ার দিন থেকে আমার খুবই ভালো চান এবং আমাকে অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। একদম, যে এবং ভালোবাসার মানুষ হতে পারে তাকে তো ভালোবাসা হ্যাঁ, দিয়ে এবং ভরিয়ে আমি দেওয়াই তোমায় যায় বলছি এটা। যে আমি যদি তোমাদের সবার আশীর্বাদে এবং আমাদের অডিয়েন্সের অনেক ভালোবাসায় আহ, যদি আরো ভালো কাজ করতে পারি, আরো অনেক বড় পরিসরে কাজ করতে পারি, তারপরেও আমি তোমাদের সঙ্গে এটাই থাকার চেষ্টা করবো, এটা আমার প্রমিস। কারণ এটা যদি আমি না থাকতে পারি তাহলে তো মানুষ হিসেবে আমি পাল্টে যাবো, সেটা আমি চাই না কোনো মতে। তো তাও একটু জীবনের কিছু কিছু জিনিস চেঞ্জ হয়, যেমন আমি দেখছি তুমি ব্ল্যাক কফি খাচ্ছ, হ্যাঁ, দুধ দিয়ে কফিটা যে কি সুন্দর খেতে লাগে, হ্যাঁ, সেটা ও সুন্দর জিনিস খাওয়া বন্ধ করে দিয়েছে ও। না সেটা ত্যাগ করতে হয়েছে হ্যাঁ, কারণ বয়স বাড়ছে তারপরে আমি এটাও দেখি যে এবং তোমার না, বয়সের সঙ্গে বয়স সঙ্গে কোথায়, বয়স তো কমছে, কমতির না দিকে। না কারুর বয়স ওই কম যে না। হজবরলায় ছিল না যে হ্যাঁ। বয়স হচ্ছে কমতির দিকে। না বাট এটা এটা না কি হয় একটা বয়সের পরে, ধরো 25 বছর বয়সে আমাকে যতটা ডায়েট মেনটেন করতে হতো নিজেকে ধরে রাখার জন্য, যেহেতু আমরা ক্যামেরার সামনে অভিনয় করি এবং আমাদেরকে একটা ভাবে দেখতে অডিয়েন্স পছন্দ করেন, বা আমাদের চরিত্রের মধ্যে ঢুকতে গেলে আমাদের একরকম নিজেদেরকে মেনটেন করতে হয়। সুতরাং এই 35 হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে নিজেদের মেনটেন করার দায়িত্বটা আরো বেশি বেড়ে যায়। বেড়ে যায়, ঠিক। তখন কি খাচ্ছি এবং কতটা কফি খাচ্ছি সবটাই তার একটি অংশ হয়ে ওঠে। সেইখান থেকে একটু 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 করে কিছু অভ্যেস চেঞ্জ করা আর কিছু। তুমি কি বোম্বাদার মতো এইটুকু ভাত খাও, না না নাকি আমি এতগুলো ভাত খাও? এখনো সেগুলো করতে পারিনি, বাট আমি চেষ্টা, বুম্বাদা নিজেকে যেভাবে ধরে রেখেছেন এই বয়সেও, আমার তো মনে হয় সেটা খুবই ইন্সপিরেশনাল আমাদের কাছে। আমি একদম। সত্যি করতে চাইবো সেটা। সত্যি তাই, ডেফিনেট হ্যাঁ, সত্যি তাই। এবং মানে বুম্বাদা হচ্ছেন সময়কে উনি এরকম করে দাঁড় করে রেখেছেন একদম, আর ওটা শাসন দেখে করে দাঁড় করে ওটা দেখে যদি আমরা একটু শিখতে পারি তাহলে বুম্বাদার বয়সে গিয়েও আমরা বুম্বাদার মতন ভালো কাজ করার চেষ্টা করতে পারবো। কিন্তু তুমিও তো ভীষণ ডিসিপ্লিনড, মানে তুমিও ভীষণ নিজের শরীর স্বাস্থ্য, তোমার টাইম এবং ঘুমানো ওঠা এগুলো সবই তোমার আমি না খুব নিয়ন্ত্রণে। ডিসিপ্লিন না, জানো তো শর্মিলা দি, আমার এগুলো সবটা ফেজে আসে। কিছু ফেজে আমি খুব ডিসিপ্লিন, খুবই মানে প্রয়োজনের থেকে বেশি ডিসিপ্লিন। আবার এরা মানে ধরো এমনও মাঝখানে মাঝখানে ফেজ আসে যখন হয়তো মাস দুয়েকের জন্য আমি একদমই ডিসিপ্লিন না। মানে আমি শুটিং নেই, আমি দুপুর 12টা পর্যন্ত ঘুমোলাম, কেউ দেয়, রাত্রি allow 4 করে? রাত্রি 4টে পর্যন্ত বসে সিনেমা মা দেখলাম। চাটি মেরে উঠিয়ে দেয় না, না সেরকম? না মানে এটা হয়তো তারাও বুঝতে পেরেছে যে আমি এইভাবেই ফাংশন করি, যে আমি আগের দিন রাত্রি 4টে পর্যন্ত বসে সিনেমা দেখলাম বা কোনো সিরিজ দেখলাম এবং পরের দিন দেরিতে উঠলাম। বা হয়তো এই পারিয়ার সময় এত ডিসিপ্লিনড হয়ে ডায়েট মেনটেন করে ওয়ার্কআউট করে কাটাতে হয়েছিল, পারিয়ার ঠিক শুটিং শেষ হওয়ার পরে 3-4 মাস আমি জিমই যাইনি, আচ্ছা, মানে জিমের দিকে হাঁটিনি আমি। সুতরাং আমি আমার মধ্যে এই স্ট্রিক গুলো আছে। বুম্বাদা যতটা ডিসিপ্লিন ততটা আমি হয়ে উঠতে এখনো পারিনি, বাট আমি চেষ্টা করব। আমার সত্যি ইচ্ছে আছে যাতে আমি হয়তো 40 ছোঁয়ার পর থেকে প্রচন্ড ডিসিপ্লিন হয়ে যেতে পারি, যাতে আচ্ছা। এটা অনেকদিন ধরে রাখা যায়। হ্যাঁ। তোমার ফ্যানেরা কিন্তু তোমায় 40 হতে দেবে না। আচ্ছা। হ্যাঁ। তো এই এই সবের মধ্যে যে মানে আমি একবার তোমার বাড়িতে গিয়েছিলাম, আমার মনে আছে যে তুমি তোমার বোনকে বলছিলে আমার বোন আমাকে সব রান্নাটা করে দেয়। হ্যাঁ 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 হ্যাঁ, এবং খুবই প্রচন্ড। ডিমের কুসুম বাদ দিয়ে হোয়াইট এগ হোয়াইট হ্যাঁ, দিয়ে সুন্দর নুন করে ছাড়া একটা- ডিম সেদ্ধ, হ্যাঁ। ডিমের কুসুম বাদ দিয়ে শুধু হ্যাঁ, হ্যাঁ। সাদা অংশটা, খুব খারাপ খেতে লাগে, খেও না। হ্যাঁ। খেতে চাই না একদম। কিন্তু তোমার বোন যে এত ভালোবেসে হ্যাঁ। তোমাকে এরকম দাদার জন্য এতটা করা, আমি জানি যে বোন আর দাদার সম্পর্ক এটা আমাদের মানে সব বাড়িতেই প্রায় একেবারে একই রকম। একেবারে হ্যাঁ। এবং দাদা নাম করছে, দাদা এগিয়ে চলছে, এটা সব বোনের কাছেই একটা প্রাইজ পাওয়ার মতো ব্যাপার। এবং আমি দেখেছি তোমার ইনস্টাগ্রামেও লক্ষ্য করেছি যে তোমার বোনের জন্য তোমার কতখানি হৃদয় না জোড়া আমার ছিল। আমার মনে হয় আমার বোনের আমার প্রতি যতটা গর্ব আছে তার থেকে অনেকটা বেশি আমার বোনের জন্য গর্ব আছে। তার দু একটা কারণ আছে। প্রাইমারিলি বিকজ অফ দ্য পার্সন শি ইজ। ও যে মানুষটা হয়েছে ওর বয়সের সাথে, ওর বেড়ে ওঠার সাথে, সে মানুষটা আমি হয়ে উঠতে পারিনি। ও যতটা ভালোবাসা দিতে পারে মানুষকে ততটা ভালোবাসা আমি দিতে পারি না। ও পশু পাখিদের জন্য যতটা করতে পারে তার ধারের কাছেও আমি করতে পারি না। সুতরাং আমার মনে হয় যে মানুষ হিসেবে, এই যে সূর্য সিনেমা নিয়ে আমরা আলোচনা করি, সূর্য যেরকম চারিপাশের মানুষগুলোকে ভালো রাখার একটা প্রচেষ্টা করে, তাদের জীবন আলোকিত করতে চায়, আমার মনে হয় যে সূর্যর চরিত্রটা সব থেকে কাছে যদি আমার দেখা কোনো মানুষ আমার আশেপাশে থাকে সেটা ডেফিনেটলি আমার বোন। মানে মৌ, ওর ভালো নাম মেঘা। ওর কাছে পশু পাখির জন্য যে ভালোবাসা আমি দেখেছি এত বছর ধরে, আমার বাড়িতে কাক,
চিল, চড়ুই পাখি সবাই খেতে আসে। তাদের জন্য জল রেখে দেওয়া হয়, তাদের জন্য খাবার রাখা হয়। আহ, বাড়ির নিচে প্রায় প্রায় 19খানা কুকুর গোটা পাড়া মিলিয়ে হুম তাদের কেউ দায়িত্ব নিয়ে খেতে দেয়। গরুদের খেতে দিতে যাওয়া, ও যা যা করে হুম তার যদি সিকিভাগও আমি করতে পারতাম হুম হুম। অন্যান্য পশু পাখিদের জন্য, আমার নিজেকে মানুষ হিসেবে অনেকটা বেটার বলে মনে হতো। সুন্দর বললেন। না, অনেস্টলি আমি পারিনি এখন। হুম। কিন্তু যখন বোন অসুস্থ হয় বা বোন কোনো কারণে গ্যাপ দিচ্ছে, তুমি তার জায়গাটা নাও কখনো? মা তার জায়গাটা নেয়। আমি আমি অল্প বিস্তর ওয়ার্কোহলিক। হুম হুম আমার এটা একটা নেশা। হুম আমি দিনের বেশিরভাগ সময়টা কাজের মধ্যে কাটিয়ে ফেলি বা কাটাতে হুম ভালোবাসি। তো আমার মা আর আমার বোন যেটা করতে পারে আমি সেটাকে হয়তো আমার মতন করে সাপোর্ট করার হুম চেষ্টা করি, বা তাদের দায়িত্বগুলো সবসময় হয়তো আমি নিয়ে উঠতে হুম পারি না। হুম হুম। আমি আমার মতন করে সাপোর্ট করি ডেফিনেটলি। খুব। আমি আরো একটা জিনিস জিজ্ঞাসা করব যে আম, টলিউডে এখন অনেক রকম কাহিনী শোনা যায়, যে কাহিনী শুধু সিনেমার নয়, হুম বাস্তবেও যেসব কাহিনী ঘটছে সেটাও প্রায় সিনেমারই মতো। হুম তার মধ্যেও দুঃখ, বিরহ, বিচ্ছেদ সবকিছু আছে। এবং ইদানিং যেন মনে হচ্ছে যে এগুলো সব খুব বেশি বেশি করে হচ্ছে। হুম আমার একটা প্রশ্ন বিক্রম, যে অভিনেতা জীবনে কি এইরকম, এই যে তুমি ফেজের কথা বলছো, হুম এই ফেজ গুলো কি এমন এমন কষ্টদায়ক হয়, এমন নিংড়ে নেওয়া হয় হুম। যে পারিবারিক জীবন এইভাবে নষ্ট হতে থাকে? তোমার কি মনে হয়? দেখো, তুমি যদি মানুষের বিচ্ছেদ নিয়ে কথা বলো এটা, হুম বা আহ, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা হুম বা প্রেমের সম্পর্ক ভাঙা নিয়ে কথা বলো, তাহলে তো সেটা এই মুহূর্তে গোটা পৃথিবীতে সবার হচ্ছে। অভিনেতা, অভিনেত্রী এবং আমাদের ইন্ডাস্ট্রির মানুষের জন্য সেটা পাবলিক একটি ইনফরমেশন, কারণ আমাদের জীবনটাই তো পাবলিক। হুম আমাদের যেহেতু জীবনটাই ওপেন বুকের মতন, এবং আমরা যেহেতু পাবলিক ফিগার হুম হুম বলে পরিচিত, তাই আমাদের জীবনে কি ঘটছে, আমাদের পার্সোনাল লাইফে কি কি ঘটছে তা নিয়ে মানুষের আগ্রহ বেশি, তা নিয়ে মিডিয়ার আগ্রহ বেশি, এবং সেটা সবার সামনে নিউজ হিসেবে বেরিয়ে আসছে, এবং মানুষের ড্রয়িং রুমে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। হুম হুম তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমরা তো এই জীবনটা আমরা বেছেছি নিজেদের হুম জন্য। হুম আহ, যারা ধরো খেলার মাধ্যমে খুব হুম পরিচিত, যারা সিনেমার মাধ্যমে খুব পরিচিত, যারা পলিটিক্সের মাধ্যমে খুব পরিচিত, তারা সবাই লাইফটা চুজ করেছে। হুম সুতরাং এটা নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই আমাদের। কিন্তু আমরা সবাই এটা ভুলে গেলেও চলবে না যে এইটা তো আরো 4টে মানুষেরও সাধারণ জীবনের অঙ্গ হয়ে হুম হুম উঠেছে। আমার পরিচিত এমন অনেকে আছেন যারা একেবারেই পাবলিক ফিগার নন, যারা ব্যাংকে চাকরি করেন হুম বা কলেজে পড়ান, তাদের বাড়িতেও বিচ্ছেদ ঘটছে, তাদেরও ডিভোর্স ঘটছে, তাদেরও প্রেম, হুম। আহ, মানে প্রেমের ভেঙে সম্পর্ক শেষ যাচ্ছে। হয়ে যাচ্ছে, হুম ভেঙে যাচ্ছে। তাদের নিয়ে আমরা সেইভাবে আলোচনা করি না, হুম। কারণ তাদের নিয়ে মিডিয়া অতটা লেখালেখি না, করেন না। নিশ্চয়ই। এবং তাদের লাইফটা তারা নিজেদের মানে হ্যাঁ, মতো মানে করে তাদের তাদের লিড পার্সোনাল করতে লাইফটা পারে। পার্সোনাল। হ্যাঁ। এবার সেই জীবনটাও তো তারা চুজ করেছে না, হুম আমরা এই হুম জীবনটা চুজ করেছি, কিন্তু তার মানে এই না যে শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই এগুলো ঘটছে, বাইরে কোথাও ঘটছে না। হুম হুম সেটা কিন্তু একেবারেই না। হুম হুম তো আমার আমার সেটা বিশ্বাস যে এইটাকে উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট অ্যাজ আ পার্ট অফ দ্য সোসাইটি। গোটা সোসাইটিতে যেটা ঘটছে আমাদের জীবনেও সেরকমটা ঘটছে। হুম। মানে এগুলোর ঊর্ধ্বে কেউই নয়। না, যেটা একদমই নয়। আসলে মানুষ তো তোমাদের চিত্ররূপটাই দেখে অভ্যস্ত, হুম, তাই না? ভাবমূর্তিটাই দেখে অভ্যস্ত। তাই একদম। সেটা সেটা সেই জন্যই হয়তো এই ব্যাপারটা লাগে। তো আহ, তুমি কি ভাবছো তোমার জীবন সঙ্গী ব্যাপারে? কি ভাবছো? তোমারও তো, এখনো তুমি তো তো ভাবছি না এলিজিবল। কিছু। হ্যাঁ, মোস্ট এলিজিবল ব্যাচেলর হয়ে আর কতদিন থাকবে এবারে তো? না না, আমি আমি মোস্ট এলিজিবল ব্যাচেলর হয়ে থাকতেও তাহলে চাই না। আমরাই আমি ধরে বিশ্বাস বেঁধেছি বিয়ে দিয়ে দিবি। আমি হ্যাঁ। আমি বিশ্বাসও করি না যে আমি খুব একটা এলিজিবল ব্যাচেলর হিসেবে। আর আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে মানে আমার কাজের প্রতি যতটা ডেডিকেশন বা হুম নিষ্ঠা হুম নিয়ে কাজ করার চেষ্টা করছি, তাতে আমার পার্সোনাল লাইফ একটু হলেও সাফার করতে বাধ্য। এবং আমার সঙ্গে যদি কাউকে সত্যি শেষমেশ, মানে অবভিয়াসলি আমরা সবাই কম্প্যানিয়নশিপ খুঁজি জীবনে, হুম হুম আমারও যদি কাউকে কম্প্যানিয়ন হতে হয়, আমাকেও হয়তো সেই সম্পর্কটা খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে পারতে হবে। তাকেও হয়তো অনেক বেশি ম্যাচিওর হয়ে এই পুরো জিনিসটা হ্যান্ডেল করতে পারতে হবে, কারণ তার জন্য তো সহজ হবে না বিষয়টা। সুতরাং এই মুহূর্তে তো এরকম কোনো প্ল্যান নেই। হুম যবে প্ল্যান হবে, যবে আমার মনে হবে যে হ্যাঁ আমি সেটেল করতে চাই, বা হুম। সেরকম কোনো মানুষ আমি আমার জীবনে পেয়েছি যার সঙ্গে আমি এত সেটেল করতে সুন্দর চাইবো। সুন্দর মানুষ, মানে হুম আমি সুন্দর বলতে বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি হুম না, ফিজিক্যাল বিউটির কথা বলছি না। হুম এত সুন্দর মনের মানুষেরা তোমার আশেপাশে আছে। হুম হ্যাঁ। হুম এবং
তাদের মধ্যে থেকে সত্যি কাউকে ভালো লাগেনি, অনেস্টলি বলো। মানে কি আমার একার ভালো লাগলে হবে নাকি, তাদেরও তো মনে ও, করতে তার হবে মানে যে তোমার ভালো লেগেছে কাউকে? লাগতেই পারে, নানান সময় আমরা মানুষ তো, নানান সময় নানান মানুষকে হুম। ভালো লাগবে আমাদের, সেটা অবশ্যই। হুম। কিন্তু তাদেরও তো মনে হতে হবে যে আমি তার জীবন সঙ্গী হওয়ার উপযুক্ত। আচ্ছা, আমি কি মানে একা তারা একা বলতে যে তারা আমি রিজেক্ট করে দিয়েছে আমি কি তোমাকে? ধুমের ওই বলো উদয় চোপড়ার ক্যারেক্টারের মতো নিজের মাথার মধ্যে নিজের বিয়ে তো ভেবে ফেলতে পারবো না। তো আমার তো জীবন সঙ্গী হিসেবে কাউকে পছন্দ হলে তাকেও তো আমাকে পছন্দ করতে হ্যাঁ, হয়। হ্যাঁ, মানে সেই, মানে দুদিক থেকে ব্যাপারটা হয়নি আর কি। যদি হয় কোনো সময় হুম, হুম, নিশ্চয়ই, মানে আমি বিশ্বাস করি যে আমাদের সবার লাইফে কম্প্যানিয়নশিপের প্রয়োজন হুম, আছে। হুম। আমিও যদি সেরকম কোনো কম্প্যানিয়ন পাই আমি নিশ্চয়ই সেটেল করবো, কেন করবো না? আচ্ছা, তাহলে আমাকে নিমন্ত্রণ করবে কিন্তু, অবশ্যই, বুঝছেন? নিশ্চয়ই। ঠিক আছে, আমি হুম, প্রায় শেষ দিকে ইন্টারভিউয়ে, আমি জানি যে এই প্রশ্নের উত্তরটাও কোনোদিনই দেবে না, হুম। সেটা জিজ্ঞাসা করলাম এক্ষুনি। তাও তুমি জিজ্ঞেস করবে। তো আমি এবার কয়েকটা মজার প্রশ্ন করবো, আর কিছু। ওকে। আচ্ছা, নাম্বার 1, হুম। এটা একটা ছোট র্যাপিড ফায়ার, আচ্ছা, আর সঙ্গে সঙ্গে উত্তর দিতে আমি হবে, খুব খারাপ এটা। ভেবে চিন্তে উত্তর দিলে হবে না। আমি জানি যে বিক্রম অত্যন্ত বুদ্ধিমান, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যাক্টর আচ্ছা, এভার বর্ন ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি। আচ্ছা, তো এবার বল। চলো, তোমার লাইফটা যদি একটা বাংলা মুভি হতো, তোমার লাইফটা যদি একটা বাংলা মুভি হতো, তার নাম কি হতো? সূর্য, কারণ আমার লাইফে হোপ খুব ইম্পর্টেন্ট, আর হুম। সূর্য সিনেমা হিসেবে হোপ নিয়ে কথা সূর্য বলে। নামটা নিয়ে সিনেমা হয়ে গেছে, 50 বছর ওই নামটার আর কোনো না না, আমার সিনেমাই তো নেই, হলো। রাইটস নেই ওই নামটা। মানে আমারই তো সিনেমা সূর্য, হ্যাঁ, মানে আমি রাইট নিয়ে নেবো। আমি আমি যে বিক্রম সিংহ। আচ্ছা আচ্ছা। এনিওয়ে, আচ্ছা, তুমি এমন একজন কোস্টার, হুম এমন একজন মানে নায়িকার নাম বলো হুম। যার রান্না ভীষণ খারাপ, মানে সে তোমার খারাপ? রান্না খাইয়েছিল, তুমি খেয়েছো, বাজে সেটা বলতে পারোনি, এই শর্মিলা সহজে প্রথমবার বলবে। রান্না খারাপ? হুম। মানে হাতে রান্না করে খাইয়েছিল, আমাকে খুব সব খারাপ। থেকে বেশি রান্না করে খাইয়েছে জীবনে ভেন্ড্রিলা, কিন্তু ওর রান্না খুবই ভালো, সুতরাং এটা বলতে পারবো না, মিথ্যে কথা। ও খুব ভালো রান্না করে। মধুমিতা কখনো খাওয়ায়নি মধুমিতা কি? কোনোদিন রান্না করে খাওয়ায়নি, সোলাঙ্কি, জিজ্ঞেস করে দেখবো আমি। সোলাঙ্কি সোলাঙ্কির রান্না হ্যাঁ, আমরা যখন ইচ্ছে নদী করতাম তখন খেয়েছি, ভালোই, মানে খুব কেউ ভালো খারাপ না? রান্না করে না। কেউ খারাপ খারাপ করে রান্না না? করে না, ইস, মানে যারা রান্না করে খাইয়েছে অন্তত। ও বলবে না আসলে, ঠিক আছে। হুম। না, তবে ঐন্দ্রিলা খুব ভালো রান্না করে এটা খুব জানি, ভালো রান্না সোলাঙ্কির করে। ব্যাপারটা আমি জানি না, না। ও ভালো রান্না করে, হ্যাঁ। ভালো রান্না করে। যাক, দুজনেই সার্টিফিকেট পেয়ে গেছো। ক্যান ইউ রিসাইট আ ডায়লগ ফ্রম ইয়োর ওয়ার্স্ট ফিল্ম অ্যান্ড লাফ অ্যাবাউট ইট? আমি, না মানে আমি যে কোনো কাজ করেছি এবং সে কাজটা কিছু না কিছু ভাবে তো আমার জীবনে কন্ট্রিবিউট করেছে, সেটা তো মানে খুব যদি বের মিনিমাম ভাবি তাহলে তো আমার হয়তো সংসার চালাতে মানে উপকার হ্যাঁ, করেছে হ্যাঁ, আমার। হ্যাঁ, হ্যাঁ। সুতরাং আমার জীবনে আমি কোনোটাকে ওয়ার্স্ট ফিল্ম হিসেবে মানে ওরম ভাবে মেনশন করতেই চাই না। তারও ডিরেক্টর আছেন, তারও প্রডিউসার আছে, তাদেরও মান সম্মান আছে। আহা, তাও মানে যে ছবিটা, ধরো, আচ্ছা ওয়ার্স্ট ফিল্মটা আমি বাদ দিলাম, এই টার্মটা বাদ দিলাম। এখন তো বলে ফেলেছে, এখন তো এটার উত্তরই নেই কোনো। নেক্সট। ওকে, তোমার যদি, তুমি যদি একটা মিষ্টি হতে, ধরো, হুম। কোন মিষ্টিটা তুমি হতে আসলে? আমি না, মানে আমি যেহেতু খুব রাবড়ি খেতে ভালোবাসি, আমি মিষ্টি হলে আমি রাবড়ি হতে চাই। আরে বাস, আমার সব থেকে পছন্দ। রাবড়ি দেবী ছিল একজন, উনি রাবড়ি রাবড়ি তোমার খেতে এত ভালো হ্যাঁ, লাগে? আমার সব থেকে বাবা, পছন্দের মধ্যে। Definitely. ফ্যাট সর একেবারে আমার খুব ভর্তি, ভালো লাগে। টইটম্বুর। আচ্ছা, দেন এটা হচ্ছে যে তোমাকে কেউ ভুল করে অন্য অ্যাক্টর ভেবে ফেলেছে, এটা কি, কোন অ্যাক্টর ভেবে, কার সঙ্গে তোমার একটা খুব ফেসমেলি আছে, বা তোমাকে এসে কেউ বলেছে না, আরে আমাকে চিনতে পারেনি এরকম অনেক সময় হয়েছে, অনেক মানুষ চিনতে পারেনি। হুম, হুম, ভুল করে অন্য কোনো অভিনেতা ভেবে ফেলেছেন এটা খুব একটা হয়নি। হয়নি? আচ্ছা, তোমার সম্পর্কে সবচেয়ে মজার গুজব কি শুনেছো? আমার সম্পর্কে প্রচুর গুজব, মজার হোক বা হ্যাঁ। অতটাও মজার না হোক, বাট প্রচুর গুজব। একটা গুজব যেমন যে আমার নাকি প্রচন্ড অ্যাটিটিউডের প্রবলেম আছে, আমি নাকি খারাপ ব্যবহার করি। হুম, এটা আমি বিশ্বাস করি না, বা আমি কোনোদিন কারোর সঙ্গে করেছি বলেও আমার মনে পড়ে হুম, না। হুম, হুম, বাট অনেক সময় শুনতে হয় যে এরকম একটা গুজব আমার ব্যাপারে, যে আমার খুব অ্যাটিটিউডের প্রবলেম আছে নাকি। হুম, হুম। আর আর কোনো কোনো সময় এটা বলে না যে মধুমিতার সঙ্গে কি হয়েছে, হ্যাঁ বিক্রমের প্রেমের গুজব চলছে, এসব আমি এসব। পাত্তা দিই না। আমার কাছে হ্যাঁ। আমার কাজ এতটাই ইম্পর্টেন্ট যে প্রেমের গুজব নিয়ে যে যা ইচ্ছা আলোচনা করতে পারে। কিন্তু তুমি কি এগুলো জাস্টিফাই করতে বসবে এখন? ঠিক আছে, বলুক। আচ্ছা, তোমার এমন একটা ছবি যেখানে রোলটা সোয়াপড হলে ভালো লাগতো, মানে তুমি অন্যের রোল করতে চেয়েছিলে, বেশি তোমার পছন্দের ছিল। মানে চাই তো, ধরো এরকম নানান ছবি আছে, ধরো শেষ পাতায় আমাকে যদি বুম্বাদার রোলটা দেওয়া হতো, আমার মানাতো না এই বয়সে।
আমাকে আরো পরে গিয়ে করতে হবে, বাট ইট ওয়াজ সাচ আ ব্রিলিয়েন্ট রোল, মানে অথর ব্যাক রোল। বা সাহেব বিবি গোলামে অঞ্জন দত্তর রোলটা আমার খুব লোভ লেগেছিল, খুবই, যে অঞ্জন দা রোলটা যদি আমি করতে পারতাম। ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট ক্যারেক্টার। তুমি যেটা করেছিলে সেটা তো সেটাও খুব ভালো, বাট এই লোভের জায়গা থেকে আমরা লোভী, আমরা অভিনেতা, আমরা আরো অনেক কিছু করতে চাই। আচ্ছা, দেব, জিৎ, প্রসেনজিৎ, অঙ্কুশ, কার ডান্স মুভস তোমার সব থেকে বেশি পছন্দ? অঙ্কুশ আমাদের ইন্ডাস্ট্রির সব থেকে গুণী ডান্সার বলে আমার মনে হয়। ও অফ লেট নিজের কোনো সিনেমায় সেইভাবে নিজের নৃত্য ক্ষমতা ইউজ করছে না। হি ইজ এ ব্রিলিয়েন্ট ডান্সার, আই থিংক ইউ শুড ডান্স মোর অফ। আচ্ছা, তোমার তো এত বড় ফ্যান বেস, তো ফ্যান বেসের থেকে আমার এত বড় ফ্যান বেস, আমার এইটুকু খুব ছোট্ট একটা, তোমার সবকিছুই তোমার নাকি খুব ছোট। হ্যাঁ, আরে না হলে তো আমার প্রত্যেকটা সিনেমা, ধরো এগুলো বলা আমার যদি ছেড়ে না, দাও আমার এখন। যদি আমি বলছি আমার যদি ম্যাসিভ ফ্যান বেস হতো, হ্যাঁ। তাহলে তো আমার প্রত্যেক সিনেমা 50 কোটি টাকার ব্যবসা করতে পারতো। আমরা বাংলা সিনেমায় করছি না তো, তাহলে আমাদের খুব ছোট্ট ক্ষুদ্র একটা ফ্যান বেস, এবং সেটা কি করে বাড়াবো সেইটার প্রচেষ্টায় আমরা সবাই লেগে আছি। ফ্যান বেস বড় কার, যাদের সিনেমা 100 কোটি টাকার ব্যবসা করে, আমাদের কিসের বড় ফ্যান বেস এখনো? আচ্ছা, এটা বলো যে তোমার তুমি যদি কোনো বলিউড মুভির বাংলা রিমেক অভিনয় করতে চাও, ইনফ্যাক্ট এই সূর্যটাও কিছুটা বেসড অন অ্যাডাপ্টেশন, একটা অন্য, হ্যাঁ একটা অন্য সিনেমা। ছিল, কিন্তু কোন একটা সিনেমা যেটা তোমার অ্যাসপায়ার করো যে ওই রোলটা যদি আমি এরকম বাংলায় অনেক হতো। সিনেমা আছে গো, বাংলা আছে, হিন্দি আছে, অন্য ভাষার আছে, দক্ষিণী সিনেমা আছে, এত সিনেমা আছে, এই লিস্ট শেষ হবে না বলতে শুরু করলে। মানে প্রচুর প্রচুর, আমি বলছি তাও তোমাকে, একটা যদি আমরা প্রচুর প্রচুর। ধরো আমি যেহেতু পুলিশ অফিসার কম্পারেটিভলি কম প্লে করেছি, আমার খুব মনে হয় যে শত্রু বলে একটা সিনেমা আছে জিদ্দার, সেখানে জিদ্দা একজন পুলিশ অফিসার প্লে করেছেন, আমার খুব পছন্দের। সেইটা যদি করতে পারতাম তাহলে ভালো লাগতো। শত্রু বলে যে রঞ্জিত মল্লিক যেটাতে মানে আইকনিক শত্রু, হ্যাঁ, বাট শত্রু, জিদ্দার শত্রু খুব আইকনিক একদম। বা ধরো দেবদার প্রথম দিককার সিনেমা চ্যালেঞ্জ, ইমেন্সলি আইকনিক, আমার খুব পছন্দের। এরকম নানান সিনেমা আছে। তো শুধুমাত্র রিসেন্ট টাইমস দুই সুপারস্টারের কথা বলে আমার ভালো, এবার আমার যদি উত্তম বাবুর কথা বলতে হয়, সৌমিত্র জেঠুর কথা বলতে হয়, আমার যদি হিন্দিতে শাহরুখ খানের কথা বলতে হয়, আমির খানের কথা বলতে হয়, এই লিস্ট তো শেষ হবে না কোনো। আচ্ছা, বলিউডে, এটা লাস্ট, বলিউডে গিয়ে কোন স্টারের সঙ্গে আলাপ করে তোমার একটা ফ্যান মোমেন্ট ছিল? শাহরুখ খান আমার একবারই দেখা হয়েছে। ইফিতে আমার একটি সিনেমা নমিনেট হয়েছিল, এলার চার অধ্যায় ওয়াজ অ্যান অফিশিয়াল সিলেকশন ইফিতে সে বছর, আর ক্লোজিং সেরিমনির চিফ গেস্ট ছিলেন শাহরুখ খান। তো আমি ঢুকছি আর উনি বেরোচ্ছেন, কারণ আমাদের শেষের দিকে ডাকা হয়েছিল, ওনার তার আগে বোধহয় জাস্ট ওই ইভেন্টটার ইনগ্রেশন করে, মানে ক্লোজিং ইভেন্টটা ইনগ্রেশন করে উনি বেরিয়ে যাচ্ছিলেন। তো উনি বেরোচ্ছেন, আমি ঢুকছি, ওই একটা মুহূর্ত আমার কথাও হয়নি, আমি বলে উঠতে পারিনি, আমি ফ্রিজ করে গেছিলাম। তো যদি কোনোদিন ভবিষ্যতে দেখা হয় নিশ্চয়ই কথা বলবো, ডেফিনেটলি। তো দেখা হোক, এবং এরকমও যদি হয় কখনো রেড চিলিজের থেকে তোমাকে অফারই করে দেওয়া হলো একটা, তাহলে তোমাকে সব থেকে আগে ফোন করবো এবং ট্রিট দেবো, আমি ডেফিনেটলি। তার আগেই জেনে যাব। আচ্ছা, আমি গিয়ে ট্রিট নিয়ে নেব। ডান। তো বিক্রম, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা শর্মিলা শো হাউসের তরফ থেকে। তুমি এরকম ভাবে দারুণ দারুণ ছবিকে উপহার দিয়ে তুমি বাংলা সিনেমার একটা মোড় ঘুরিয়ে দাও, আমি চাই। এবং তোমার মধ্যে যে একটা রাইজিং স্টার, না গো শর্মিলাদি, আমি বলছি আমার একার ক্ষমতার বাইরে, আমি একা পারবো না। আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি, তাতে নানান ডিরেক্টর আছেন যে ডিরেক্টর সত্যি ভালো কাজ করছেন, করার চেষ্টা করছেন, নানান প্রডিউসার আছেন যারা সেই আর্থিক সাপোর্টটা দিচ্ছে যে আমরা সেই সিনেমাটা ভাবতে পারবো, করতে পারবো, নানান রাইটার আছেন, আমার মতন আরো অনেক অভিনেতারাও আছেন, টেকনিশিয়ান বন্ধুরা আছেন, সবাই। এটা বাংলা সিনেমার জন্য সম্মিলিত একটা এফোর্ট, কনসিস্টেন্টলি যদি আগামী 5 বছর 7 বছর ধরে আমরা দিতে পারি, তাহলে হয়তো আমরা তার ফল পেতে শুরু করব। এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমরা শুধু চেষ্টা করতে পারি, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার অনেকটা সময় নিলাম। শর্মিলা শো হাউসের দর্শককে যদি তুমি কিছু বলতে চাও। আমি শুধু এইটুকুই বলবো, সূর্যর মতন করে, যে খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, আর এইটুকু সবসময় মাথায় রাখবেন যে আজকের দিনে আমাদের সবার জীবনে যাই ডিফিকাল্টিজ আসুক না কেন, সময় কঠিন হোক না কেন, কালকে যখন আবার সূর্য উঠবে একটা নতুন দিন শুরু হবে, চারিদিকে আলো ছড়িয়ে যাবে। ভালো থাকবেন।